হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, তোমরা বলো তো দেখি, আমাদের গ্রাম বাংলাতে সবচেয়ে আনন্দের উৎসব কোনটা? আমাদের গ্রাম বাংলাতে আমাদের বাংলাতে সবচেয়ে বড় উৎসব কোনটাকে আমরা মনে করি? দুর্গাপুজোতে। দুর্গাপুজোকে মনে করি। এই সময় আমরা কি করি? খুবই আনন্দ করি, তাই তো। কিন্তু সবার ক্ষেত্রে কি একই হয়? যারা দরিদ্র তাদের ক্ষেত্রে কি একইভাবে তারা এই আনন্দ করতে পারে? পারে না। কি হয়? তাদের মধ্যে অনেক কিছু পারিবারিক অভাব থাকে, যার কারণে তারা আনন্দ করতে পারে না। এমনও হয় তারা দেখবে অনেক ক্ষেত্রে শিক্ষা লাভ করতে চায়, অনেক উচ্চ শিক্ষা মানে একদম অর্জন করে তারা কিছু একটা উচ্চ পর্যায়ে যেতে চায়। কিন্তু তার সত্ত্বেও কি হয়? তার জন্য কি প্রয়োজন? টাকা পয়সা। সেটা না থাকার কারণে সেটাও সম্ভব হয় না। তো তাদের মধ্যে একটা যেন, ওটা যেন একটা তৃষ্ণার মতো তাদেরকে যেন আকৃষ্ট করে, কিন্তু তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তাদের একটা পারিবারিক অভাব আছে, সামাজিক একটা বৈষম্য আছে। তার মধ্যেও যে শিক্ষা লাভের যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে দেখা যায়, তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যদি আলোচনা পুরোপুরি শুনতে চাও তাহলে যুক্ত থাকো স্কুল বালা ইউটিউব চ্যানেল সাকিনা ম্যামের সাথে। চলে স্টার্ট করি। দেখো কি আছে, গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। মানে এই গাঙ্গুলি বাড়িতে যে পূজা হয় এটা হচ্ছে অনেক দিনের। এ কয়েকদিন গ্রামে অতি বড় দরিদ্র ও অভুক্ত থাকে না। মানে যারা কেউই অভুক্ত থাকে না। সব কে যে বনেদি বন্দোবস্ত নির্দিষ্ট সময় কুমার আসিয়া প্রতিমা গড়ায়। প্রতিমা মানে জানো যেসব ঠাকুরগুলোকে তৈরি করা হয় সেগুলো। পটো চাল চিত্র করে মালাকার সাজ যোগায়। বারাসে মধুখালী দো হইতে বাউরিরা রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে। মানে একটা যে পুজোর জন্য যা যা মানে আয়োজন করতে হয় তাই তাই এখানে করা হয়, সেগুলোই বলা হয়েছে। কি হচ্ছে? আসমালি দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। মানে এখানে কি হচ্ছে? প্রত্যেকবারই সে কি করে একটা বাজনা বাজাতে আসে, এবারেও সে এসেছে। প্রভাতের আকাশে আগমনীর আনন্দ সুর বাজিয়া ওঠে। মানে এই প্রভাতের সময় কি হচ্ছে, যে একটা আনন্দের যে সুর সেটা কি হচ্ছে বেজে উঠছে। নতুন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। এখানে তাদেরকে যেহেতু ইনভাইট করা হয়েছে, সে কি করছে? সে ছেলেকে সাথে নিয়ে নেমন্তন্ন মানে বাড়িতে গেছে। কি করতে? তাদেরকে যেহেতু ইনভাইট করেছে তাই তারা গেছে। একখানি আগোছলা চুলে ঘেরা ছোট্ট মুখে নির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশে বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা গিয়েছে বাবা। মানে এখানে কি হয়েছে? তাদের অনেকটা মানে এবার দেরি হয়ে গেছে, তো সেখানে কি বলছে? বাবা বলছে যে তাড়াতাড়ি এগিয়ে চলো, অনেকটা দেরি হয়ে গেছে, তাদেরকে যেতে হবে, তাই সেগুলো এখানে বলেছে। দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল। মানে কি হলো? দেখতে দেখতে দিন কেটে গেল। কি হয়েছে? এখানে আমরা দেখেছি, যেহেতু এখন শুধু কেন অপুর কথা বলা হচ্ছে, কারণ দুর্গা এখন আর জীবিত নেই। আমরা আগের মধ্যেই দেখে নিয়েছি দুর্গা মৃত্যু হয়ে গেছে, তো এখন তাই সে শুধুমাত্র তার ছেলেকে নিয়ে সব জায়গায় যাচ্ছে। শীতকালও শেষ হইতে চলিয়াছে। মানে এবার কি হচ্ছে? শীতও শেষ হয়ে গেছে, মানে এখানে চলেছে, মানে শীত শেষের দিকে বলতে পারি আমরা। দুর্গার মৃত্যুর পর হইতেই সর্বজয়া অনবরত স্বামীকে এ গ্রাম হইতে উঠিয়া যাইবার জন্য তাগিদ দিয়া আসিতেছিল। মানে এবার দুর্গার মৃত্যুর মানে হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, এবার কি বলছে? বারবার এবার সর্বজয়া মানে কে? অপুর মা বলছে যে এই জায়গায় তারা থাকবে না, এই জায়গা ছেড়ে যাওয়ার জন্য বারবার হরিহরকে জানিয়েছেন। হরিহরও নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই। মানে সে অফুরন্ত ভাবে চেষ্টা করে যাচ্ছে যে গ্রাম ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় নাই। মানে ঠিকঠাক যেন একটা তারা বাসস্থান পাচ্ছে না। সে আশা সর্বজয়া আজকাল এক রূপ ছাড়িয়া দিয়াছে। মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতি ভাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন। মানে তা কিছুদিন আগে কে এসেছে? যে নীলমণি, যে এখানে দেখো নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে এসেছিলেন। তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। তাহলে এখানে কে এসেছে? তার মেয়ে এসেছে অতসী, আর যে ছোট ছেলে সুনীল ছিল সে এসেছে। বড় ছেলে সুরেশ কলিকাতায় স্কুলে পড়ে। এখানে বড় ছেলেকে সুরেশ, সে কি করে? সে কলকাতায় স্কুলে পড়ে। গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারে না,
পারিবে না, মানে কি যতক্ষণ না গ্রীষ্মের ছুটি পড়ে ততক্ষণ সে এখানে আসতে পারবে না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন 10 বাড়ি রইল। মানে ছুটিতে কি করছে, সে মোটামুটি 10 দিনের মতো বাড়িতেই ছিল। সুরেশ অপুরি বয়সী, ইংরাজি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে। এখানে দেখো যেহেতু দেখো সে অপুরি এজের, এখন সে কি করে, সে কলিকাতা একটা ইংরেজি স্কুলে তার সে 5ম শ্রেণীতে সে পড়ে। সুরেশের চালচলন ও কথাবার্তার ধরন এমনই যে সে যেন প্রদেই ক্ষেত্রে দেখাতেই চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। যেহেতু একটা সে শিক্ষিত, যে মানে এদের তুলনায় সে ইংরেজি যথেষ্ট ভালো জানে, তো এদেরকে দেখাতে চাইছে যে আমি খুবই ভালো জানি, তোরা পারিস না। তাদের পক্ষে কি হয়েছে, তারা দরিদ্র আছে, তাই তাদের পক্ষে সম্ভব হয়নি যে একটা ভালো স্কুলে পড়বে। তো সুরেশ তাই জন্য ওদেরকে কি করছে, জন্য ছোট দেখাচ্ছে। সমবয়সী হইলেও মুখচোরা অপু তাহাতে আরো ভয় পাইয়া কাছে ঘেসে না, মানে একটু তার যে গঠনটা সেটাও যেন একটা দেখতে যেন একটু বড় বড় মতো, একটা ভালো জায়গা থেকে সে বিলং করছে, তাই তাকে একটু দেখতেও যেন বেশ ভালোই লাগছে। তো অপু সেই কারণে কি করছে, তার কাছে যাচ্ছে না। অপু তো একটু সে শান্ত মেজাজে, লোকজন দেখলে খুব একটা কথা বলে না। অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় না। এখনো যে দেখো এখানে সুরেশ তারই এজের, কিন্তু এখন অপু কি করেছে, কোন স্কুলে যায়নি, কিন্তু তার আগে সুরেশকে দেখো সে কলকাতার একটা স্কুলে পড়ে। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। মানে যখনই সুরেশ তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন স্কুলে পড়ো, তখন কি বলে, অপু কি বলে, তার বাবার কাছে সে পড়ে। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাধাঘাটে জলপাই তলার কিছু বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন করিতেছিল। মানে যেহেতু এই গ্রামের তুলনায় সে তো যথেষ্ট জানে, তাই যে তারই বয়সী যেসব ছেলে মেয়েরা ছিল তাদেরকে নানা রকম প্রশ্ন করছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি? এখানে দেখো সে অপুকে কি জিজ্ঞাসা করছে, যে ইন্ডিয়ার বাউন্ডারি কি, জিওগ্রাফি জানো? আবার জিজ্ঞাসা করছে জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই, কি হচ্ছে অপুর এইসব জানা নাই, কারণ সে তো কোনোদিন এগুলো শোনেনি। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি করেছো? আবার বলছে কোনোদিন কি তুমি অঙ্ক করেছো, এমন একটা তার মনে হচ্ছে, তাই সে জিজ্ঞাসা করছে। ডেসিবেল ফ্র্যাকশন কষতে পারো? আবার ডেসিবেল ফ্র্যাকশন কষতে পারো কি, তাও বলছে। অপু অত শত জানে না। অপু কি এগুলো জানবেই বা কি করে? অপু কি যেখানে গেছে, যে আমরা আগেই দেখেছি যে একটা গুরু মহাশয়ের পাঠশালায় গিয়েছিল, সেখানে কি এসব করানো হয়? হয় না। না জানুক, তাহার সেই টিনের বাক্সটিতে বুঝি কম বই আছে? আবার এখানে সে আবার মনে মনেই ভাবছে যে তার কাছে যে একটা বক্স আছে, তার মধ্যে তো অনেক বই আছে। একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরানো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য, একখানা মায়ের সেই মহাভারত, এইসব, মানে একটা বক্সের মধ্যে নানা রকম বই আছে। মানে তার বাবা যা মানে কিনানে একটা করে রেখে দেয়, সেগুলো অপু কি করে পড়ে। সে ওই সব বই পড়িয়াছে অনেকবার পড়া হইয়া, মানে এইসব বইগুলো সে অনেকবারই পড়েছে। ছেলে গেল আবার পড়ে, মানে হচ্ছে সে যখনই মানে টাইম পাই, মনে করো সে পড়ে যায়। তাহার বাবা প্রায় এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। সব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে। মানে তার বাবার মধ্যে কি থাকে, সেই বইগুলো আনে, সে ভাবে তার ছেলেগুলো পড়ে কি হবে, পণ্ডিত হবে, ভালো মানুষ হবে, কিছু একটা জীবনে করবে। এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা, মানে যেন তার যেন এটা একটা যে একটা টেস্ট, একটা তৃষ্ণা তার মধ্যে যেন লেগেই আছে, লেখাপড়ার একটা তৃষ্ণা। আমরা বললাম না শুরুতে, তার মধ্যে দেখা যায় একটা পড়ার জন্য তার মধ্যে আকুলতাটা দেখা যায়, সেটাই। কিন্তু তাহার পয়সা নাই, দূরে স্কুলের বোর্ডিং এ রাখিয়া দিবার মতো সঙ্গতি একান্ত অভাব, নিজেও খুব বেশি লেখাপড়া জানে না। কিন্তু কেন সম্ভব নয়, যেহেতু সে দরিদ্র, তার কাছে সেই হারে টাকা পয়সা নেই, সে একটা ভালো স্কুলে তাকে পড়াবে। তারা খুবই কষ্টে খেতে পায়। যখন আমরা দেখেছি দুর্গার যখন মৃত্যু হয়েছে, তার বাবা পুরো চারিদিকে তখন ঘুরছিল, যে তাকে সে ঠিকঠাক টাকাই পাঠাতে পারছিল না পরিবারের জন্য, তো কি করে বা সে পড়াবে।
তবুও যতক্ষণ সে বাড়ি থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় বলাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। দেখো এখানে কি হচ্ছে, সে নিজে একটা বই নিয়ে এসেছে, নিজে প্রথমে শিখে নেয় কিছু, তারপরে আবার তা থেকেই ছেলেকে শেখায়। যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে সেইটাই হই ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। মানে কি হচ্ছে, ছেলেকে পড়তে দেয়, না হলে নিজেই পড়ে শোনায়, কারণ ছেলের যাতে একটু জ্ঞান বৃদ্ধি পায়। সে বহুদিন হইতে বঙ্গবাসী গ্রাহক, অনেক দিনের পুরানো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এজন্য হরিহর সেগুলিকে সযত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছিল। মানে একটা বই নিয়ে এসেছে বঙ্গবাসী, সেটাকে সে সযত্নে রেখে দিয়েছে, কারণ তার ছেলে বড় হবে, এটা পড়বে, সে জ্ঞান অর্জন করবে। এখন সেগুলো কাজে লাগিতেছে, মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না, কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়া দিয়েছে। ঠিকঠাক টাকা না দিতে পারার কারণে যেসব কাগজগুলো আসতো সেগুলো এখন কি হচ্ছে, বন্ধ হয়ে গেছে। সে ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল, শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া সে যে ভুবন মুখুজ্জের চণ্ডী মণ্ডপে ডাক বাক্সটার কাছে পিয়নের প্রত্যাশে হাঁ করিয়া বসিয়া থাকে। হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের এত আদরের জিনিসটা যোগাইতে না পারিয়া তাহার বুকের ভিতর বেদনায় টনটন করে। এখানে দেখো, তার ছেলে যতই খেলাধুলা থাক না কেন, যাই কাজ থাক না কেন, সে যখন এই শনিবার হয় এই কাগজখানি নেওয়ার জন্য সে পিয়নের অপেক্ষায় একদম আকুলতার সাথে যেন বসে থাকে। কিন্তু এটা যদি সম্ভব না হওয়ার কারণে, টাকা পয়সা না থাকার কারণে এটা বন্ধ করে দিয়েছে তার বাবা, তো সে জানে তার ছেলের এটা কতটা একটা প্রিয় জিনিস, কিন্তু সে না দিতে পারার কারণে তার মনের মধ্যে একটা দুঃখ সৃষ্টি হয়। পূর্ণিশ্চার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। মানে এই দিনকে কি করলো, অপু প্রসাদ আনতে গেল, পূজা হলে যেমন হয়। রানী তাহাকে ডাক দিয়া হাসি মুখে বলিল, আমাদের বাড়ি তো আগে কত আসতিস, আজকাল আসিস নে কেন রে? এখানে রানী কি বলছে, যে আগে তো কত আসতিস, এখন কেন আসিসনি? কেন আসবো না রানুদি, আসি। দেখো এখানে রানুদিটাই হচ্ছে আমাদের রানী। রানু অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস। এখানে আবার তাকে আমরা বলি না, ব্যঙ্গ করে বলে, তুই ছাই আসিস, আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমাদের কথা। আবার দেখো এখানে রানু বলছে, আমি তো তোর কথা কত ভাবি, তুই কি ভাবিস আমাদের কথা? না বই কি, বারে মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। এখানে দেখো সে বলছে সে মনে করে, তাই এই কথাটা বলছে সে, এছাড়া অন্য কোনো সম্বোধজনক কৈফিয়ত তাহার জোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। মানে তাকে আর যেতে হলো না, কাকে, অপুকে যেতে হলো না, মানে রানী সেটা নিজেই নিয়ে আসলো, এসে তার হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসবো। এখানে দেখো সে আবার কি বলছে, ওকে পুরো থালাটা নিয়ে যেতে বলছে। তো কালও নিজে গিয়ে খুড়িমা, মানে ওই কাকিমা জেঠিমা যাই হোক হতে পারে, তো নিজে নিয়ে আসবে ওটা। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা নির্ভরতার ভাব আসিল অপুর, মানে অপুর একটু যেন মনটা সেই ভাবটা দেখে একটু আনন্দ পেল। সে থালা তুলিয়া চলিয়া যাইবার সময় একটু ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে সতুদা পড়তে দেয় না? মানে এখানে সতুদা দেখো এসেছে, যে বইগুলো আছে সে বলছে তোমাদেরকে পড়তে দেয় না, না পড়ে না, এমন একটা তার মনের মধ্যে যাচ্ছে। একখানা দেবে পড়তে? এখানে দেখো অপু আবার জিজ্ঞাসা করছে, একখানা দেবে পড়তে? তার বই পড়তে খুবই ভালো লাগে, পড়েই দিয়ে যাব। মানে সে আবার কি বলছে দেখো, সে বইটা পড়ে নিয়ে আবার ফিরিয়ে দেবে। রানী বলিল, কোন বই আমি তো জানি নে, কোন বই আমি জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় নাই, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দি, যদি এক কাজ করিস। আবার এখানে একটা সতু দেখো শর্ত রেখেছে, যে পড়তে দেবে যদি তার একটা কাজ সে করে দেয়। কি কাজ আমরা সেটাও জেনে নেব।
আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তবে বই পড়তে দেব। এখানে কি বলছে, ওদের মাছ চুরি হচ্ছে, তো ওকে একটা দায়িত্ব দিয়েছে যেটা আমাকে তাকে পাহারা দিতে হবে। তো তাকে একা ভালো লাগে না, কাকে, সতুকে। তো তার জন্য সতু অপুকে বলছে তুই যদি যাস তার বদলে সে বইটা পড়তে দেবে। রানী প্রতিবাদ করিয়া বলিল বেশ তো, আবার বলছে এই একটা কাজ দিচ্ছে, একটা বই পড়ার জন্য তাকে আবার একটা শর্ত রাখছে। তো রানীর এটা মোটেও ভালো লাগেনি, তাই এটা প্রতিবাদ করলো সে। ও ছেলে মানুষ, সেই বনের মধ্যে বসে চৌকি দেবে বই কি। তারপর সে বলছে দেখো ও কি করেই বা দেবো এখানে বসে থেকে, যাও তোমায় বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে দেব। অপু কিন্তু রাজি হইল। কি হচ্ছে দেখো, সে আবার বলছে যে রানী, সে বলছে ও বাবার থেকে নিয়ে আবার অপুকে দেবে, কিন্তু অপুর সেটা অপেক্ষা করার টাইম ছিল না। তাই তার পড়ার এতটাই আকুলতা, এতটাই আগ্রহ, তার জন্য সে নিজেই যেন ওই কথাতে রাজি হয়ে গেল। রানীর বাবা ভুবন মুখুজ্জের বিদেশে থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলোর ওপর তাহার বড় লোভ। মানে কি হচ্ছে, এইখানে তার বাবা বাইরে আছে, কখন আসবে, কবে দেবে, কবে পড়বে, তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, তাই সে রাজি হয়ে গেল। এগুলো পরিবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তের শত্রুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। মানে তার এতটাই ওই বই পড়ার প্রতি লোভ ছিল, বারবার সে ওইখানে যাতায়াত করেছে। দু একখানা একটু আকটু পড়িয়াছেও, কিন্তু শত্রু নিজে তো পড়েই না, কাহাকে পড়িতে দেয় না। মানে এখানে দেখো, শত্রু নিজেও পড়ছে না, আবার কাউকে পড়তেও দিচ্ছে না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটিতে হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে রেখে দে অপু, এসব ছোট কাকার বই ছিঁড়ে যাবে দে। মানে এখানে কি বলছে, তার ছোট কাকার বইগুলো ছিঁড়ে যাবে, ওইগুলো তার হাত থেকে নিয়ে নেয়। অপু হাতে স্বর্গ পাইয়া গেল, মানে যখন সে হাতে নেয় বইটা, সে যেন মনে করে সে স্বর্গ পেয়ে গেছে। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানি করিয়া বই শতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায়। ও বাসমনের ছায়ায় কতগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার উপর উপর শুইয়া এক মনে পড়ে। এখানে সে পাহারাও দেবে, পাহারা দিতে দিতে বই পড়বে, তাই একটা একটা করে বই নিয়ে যায় সে। এক একখানি করিয়া সে ধরে, শেষ না করিয়া আর ছাড়িতে পারে না। মানে একটা যখন সে বই পড়া স্টার্ট করে, যতক্ষণ না এটা এন্ড হচ্ছে ততক্ষণ সে পড়তেই থাকে। চোখ টাটাইয়া ওঠে, রোগ টিপ টিপ করে। পুকুর ধারে নির্জন বাষ্পনের ছায়া ইতিমধ্যে কখনো দীর্ঘ হইয়া মোজা পুকুরটার পাটা শেওড়ার দামে নামিয়া আসে, তাহার খেয়ালি থাকে না কোন দিকে দিয়া বেলা গেল। মানে বই পড়ার মধ্যে সে এতটাই গভীরে প্রবেশ করে যায়, সে বুঝতেই পারে না যে কত সময় চলে যাচ্ছে। তো তার মধ্যে সে পুরো মুগ্ধ হয়ে যায়, মগ্ন হয়ে যায়। বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলেও তুই। তার মা আবার বলছে এমন একটা বোকা ছেলে তুই। পরের মা চৌকি দিস গিয়ে সেই একবেলা একলা বনের মধ্যে বসে একখানা বই পড়ার লোভে। তার মা বলছে একটা বই পড়ার জন্য তুই সারাদিন একটা পাহারায় বসে থাকিস। আচ্ছা বোকা পেয়েছে তোকে, কিন্তু বোকা অপুর লাভ যেদিকে দিয়ে আসে তাহার মায়ের সেদিকে সম্বন্ধে কোনো ধারণাই নাই। অপু আবার ভাবছে তার মা কি করে জানবে যে বই পড়ার মধ্যে কতটা আনন্দ। তার মা কোনোদিনই পড়েনি, বই টই পড়ে না, তো সে পড়ে যেহেতু, তাই তার মনের মধ্যে বই যেন একটা আনন্দ দেয়। দেখো আমাদের এই পার্টটা এখানেই শেষ হলো। আমরা যে বাকি, দেখো আমরা শেষের দিকেই চলে এসেছি পুরো, আর কিছু পার্ট বাকি আছে, ওগুলো শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। তো তোমাদেরকে যদি এটা ভালো লাগে তোমরা একটু লাইক দেবে, যদি না বুঝতেও যদি অসুবিধা হয় একটু জানাবে। তো আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সঙ্গে সব সময় দেখা হতে থাকবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।